চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশি কৃষক। বদরুদ্দিন উমর। প্রথম খণ্ডে ৫ পরিচ্ছেদ পর্যন্ত পড়া হয়েছিল, এখন ৬ থেকে আমরা শুরু করছি। ব্রিটিশ ভারতীয় সরকারের সংস্কার প্রচেষ্টা। ব্রিটিশ ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত সহ অন্যান্য ভূমি ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কার্ল মার্কস তার ক্যাপিটালের ৩য় খণ্ডে বলেন, অন্যান্য যে কোনো জাতির ইতিহাসের মধ্যে একমাত্র ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসই অর্থনীতির ক্ষেত্রে ক্রমাগত নিষ্ফল ও গাঁজাখড়ি এবং ব্রাকেটে কার্যক্ষেত্রে শয়তানি পরীক্ষা নিরীক্ষার ইতিহাস। বাংলাদেশে তারা ব্যাপকভাবে ইংল্যান্ডের ভূমি ব্যবস্থার এক প্রহসন সৃষ্টি করেন। দক্ষিণ ভারতের ক্ষুদ্রাকার ভূমির বন্টন নীতির হাস্যকর বিকৃতি ঘটান এবং উত্তর পশ্চিমাঞ্চলে সর্বশক্তি নিয়োগ করে জমির উপর যৌথ অধিকারমূলক গ্রাম সমাজকে রূপান্তরিত করেন তার নিজেরই এক ব্যঙ্গচিত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যর্থতা ব্রিটিশ ভারতীয় সরকারের দ্বারাও ১৯ ও ২০ শতকের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত হয়। ১৮১৯ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডাইরেক্টররা বলেন, এ বিষয়ে মন্তব্য প্রকাশ না করে আমরা পারছি না যে চিরস্থায়ী বন্দোবস্ত যাদের সাথে হয় তাদেরকে সত্যিকার ভূস্বামী হিসেবে ধরে নেওয়ার ফলেই অন্যান্যদের অধিকার ও স্বার্থ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভুল, যা এখন সেই হিসেবে স্বীকৃত হয়েছে এবং তার থেকে উদ্ভূত অভ্যাসের ফলে রায়তদেরকে রাজস্ব হিসেবে বিবেচনা না করে তাকে খাজনা হিসেবে বিবেচনা করার ফলেই তার থেকে অন্যান্য যে সমস্ত কুফল প্রত্যাশা করা যেতে পারত তার উৎপত্তি হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শব্দের ভুল প্রয়োগ এবং রায়তদের থেকে পাওনার দাবিকে সঠিকভাবে রাজস্ব শব্দ দ্বারা বর্ণনা করে তার পরিবর্তে খাজনা শব্দ ব্যবহারই ভূমি ব্যবস্থার সমগ্র বিষয়টির মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং তার ফলে রায়তদের অধিকার ক্ষতিগ্রস্ত ও বিনষ্ট হয়েছে। ১৮৩১ থেকে ৩২ খ্রিস্টাব্দে সিলেক্ট কমিটি এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বাংলাদেশে চিরস্থায়ীভাবে বন্দোবস্তকৃত জেলাগুলিতে কোনো বন্দোবস্তই নেই এবং সরাসরিভাবে নির্ধারিত রাজস্বের পরিমাণ ব্যতীত সেখানকার সম্পর্কে খুব সামান্যই জানা গেছে। চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভুলবশত ধরে নেওয়া হয়েছিল যে সকল সংশ্লিষ্ট পক্ষের অধিকার ব্যবহারিক নিয়ম কানুনের দ্বারা এমন সুপ্রতিষ্ঠিত ছিল যে তার উপর ভিত্তি করেই আদালতের পক্ষে ব্যক্তিগত অধিকার সংরক্ষণ সম্ভব হতো। এটাকে উপরোক্ত ব্যর্থতার কারণ হিসেবে ধরা যেতে পারে। এছাড়াও আরও একটা বড় কারণ হলো জমিদারদেরকে বংশানুক্রমিক ভূস্বামী হিসেবে ঘোষণার ব্যবস্থা। ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সরকারের একটি রিপোর্ট বলা হয়, আধুনিক একজন জমিদার পরিস্থিতি অনুযায়ী নিজের প্রত্যেকটি বেহিসাবি খরচ অথবা প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে তার রায়তদের উপর খাজনা ধার্য করে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়ত ও জমিদারদের সম্পর্ক উত্তরোত্তরভাবে তিক্ত হয়ে ওঠে এবং জমিদারদের উৎপীড়ন সহ্য করতে না পেরে রায়তরা প্রায়ই বিদ্রোহ ঘোষণা করে। ১৮ শতকের শেষ ভাগে এবং সারা ১৯ শতক ব্যাপী ভারতের ইতিহাসে এই ধরনের অসংখ্য কৃষক বিদ্রোহের স্থান উল্লেখযোগ্য। বস্তুতপক্ষে এই দীর্ঘকালব্যাপী বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের গণতান্ত্রিক সংগ্রামের মর্মবস্তুই হল কৃষকদের নিরবিচ্ছিন্ন বিদ্রোহ এবং জমির উপর তাদের সত্ত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। এই কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সুপ্রকাশ রায় তার ভারতে কৃষক বিদ্রোহ গণতান্ত্রিক সংগ্রাম নামক পুস্তকে বলেছেন, বঙ্গদেশ তথা ভারতবর্ষে কৃষক বিদ্রোহগুলো প্রথমে ইতস্তত বিক্ষিপ্তভাবে আরম্ভ হইলেও তাহা ক্রমশ সংগঠিত ও সংঘবদ্ধ রূপ গ্রহণ করিয়া বিস্তীর্ণ অঞ্চলে কোনোটি এমনকি সমগ্র দেশময় বিস্তার লাভ করিয়াছিল।
ইংরেজ শাসন প্রাচীন ভারতের গ্রাম সমাজের অচলায়তন ভাঙিয়া কৃষকদিগকে বাহিরে আনিয়া তাহাদিগকে অভূতপূর্ব শোষণ উৎপীড়নের শিকারে পরিণত করিলে তাহারা প্রথমে দিশাহারা হইয়া ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে সংগ্রাম আরম্ভ করিয়াছিল। ইহার পর অল্পকালের মধ্যেই আত্মরক্ষার শেষ উপায় হিসেবে সংঘবদ্ধভাবে ও সংগঠিতভাবে সংগ্রাম আরম্ভ করে। একদিকে জমিদারদের অকর্মণ্যতা এবং মাত্রাতিরিক্ত শোষণ, যে শোষণের কোনো লভ্যাংশ চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী ব্রিটিশ ভারতীয় সরকারের প্রাপ্য ছিল না, এবং অন্যদিকে ক্রমাগত সংঘবদ্ধ ও সংগঠিত কৃষক বিদ্রোহ, এই দুইয়ের হাত থেকে রক্ষালাভের উদ্দেশ্যে ব্রিটিশ ভারতীয় সরকার 1851 থেকে এবং 1885 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কিছু সংস্কার সাধনের চেষ্টা করে। এই দুই সংস্কারমূলক আইন অনুযায়ী দখলি সত্ত্ব এবং অদখলি সত্ত্বের মধ্যে পার্থক্য করা হয়। দখলি সত্ত্ব পাওয়ার জন্যে একটা জমি ক্রমাগত 12 বৎসর দখলের মধ্যে রাখতে হবে, এবং 12 বৎসর পর এই দখলি সত্ত্বের ফলে কোনো জমিদার ইচ্ছে মতোভাবে খাজনা বৃদ্ধি করতে পারবে না। সেক্ষেত্রে খাজনা বৃদ্ধি করতে হলে নির্ধারিত নিয়ম ও নীতি অনুযায়ী করতে হবে। এছাড়া খাজনা সংক্রান্ত বিবাদের মীমাংসার একটা ব্যবস্থাও তাতে থাকে। পাট্টা এবং রসিদ প্রদানের কথা বলা হলেও কার্যক্ষেত্রে তা পুরোপুরিভাবে নিষ্ফল হয়। এই দুই প্রজাস্বত্ব আইন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 1902 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সরকারের গভর্নর জেনারেল কাউন্সিল এক প্রস্তাবে বলেন, পূর্ববর্তী শতকে ব্রিটিশ সরকার যে ভূস্বামীদেরকে একটা শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাদের প্রজাবর্গ বাংলাদেশের কৃষকদের সম্পর্কে কথা বলার যুক্তি আরও কম যে তাদের অবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভয়ানক আরামদায়ক ও সমৃদ্ধ হয়েছে। বরং আসল ব্যাপার অন্যরকম ছিল বলে, এবং জমিদারদের থেকে ভালো ব্যবহারের পরিবর্তে জমিদারদের দ্বারা তারা খাজনায় জর্জরিত, দারিদ্র ক্লিষ্ট এবং নির্যাতিত হওয়ার ফলেই ভারত সরকার বাধ্য হয়ে তাদের পক্ষ থেকে হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করছিলেন, এবং 1859 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দের আইন পর্যন্ত একের পর এক আইনগত ব্যবস্থার মাধ্যমে তার জীবনে এনেছিলেন অধিকতর নিরাপত্তা, যা সে এখনও ভোগ করছে। উপরন্ত প্রস্তাবে আরও বলা হয়, মোট কথা রায়তরা বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে মুক্তি লাভ করেনি, সেটা তারা লাভ করেছে এর অগাধ স্বাধীনতা ও অপব্যবহারকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সর্বোচ্চ সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন আইনের মাধ্যমে। কিন্তু 1902 সালে গভর্নর জেনারেল কাউন্সিলের এই সীমাবদ্ধ দাবি সত্ত্বেও একথা সত্য যে 1885 সালের প্রজাস্বত্ব আইন কৃষকদের দুই প্রধান সমস্যা, জমিদার কর্তৃক ইচ্ছেমতো খাজনা বৃদ্ধি এবং জমি থেকে উচ্ছেদের হাত থেকে তাদেরকে বিন্দুমাত্র রক্ষা করতে সমর্থ হয়নি। সাত, 20 শতকের চিরস্থায়ী বন্দোবস্ত। সেন্সাস কমিশনার স্যার টমাস মনরোর মতে 1842 সালে ভারতে কোনো ভূমিহীন কৃষক ছিল না। 1872 সালে, অর্থাৎ এর মাত্র 30 বছর পর ভারতে ভূমিহীন কৃষকের সংখ্যা দাঁড়ায় 75 লক্ষ। এদের সংখ্যা এরপর থেকে ক্রমাগতভাবে বৃদ্ধি লাভ করতে থাকে, এবং 1931 সালের সেন্সাস অনুসারে দেখা যায় যে বাংলাদেশের কৃষি কার্যত ব্যক্তিদের মধ্যে শতকরা 30% ভূমিহীন। কৃষিকার্যরত ব্যক্তিদের মধ্যে শতকরা 30% ভূমিহীন। জমিদার, কৃষিকার্যরত ভূমি মালিক ও কৃষি শ্রমিকদের নিম্নলিখিত একটা হিসেব 1931 সালে সেন্সাস রিপোর্টে পাওয়া যায়। জমিদার এবং খাজনাভোগী
কৃষি কর্মরত ভূমি মালিক এবং প্রজা কৃষি শ্রমিক। 1921 / 3,90,562, 1931 / 6,33,884 এবং প্রজা 92,74,924, 60,79,717, 18,5,502। আচ্ছা, উপরে এই সংখ্যাগুলি থেকে স্পষ্টই দেখা যায় যে 1921 সাল থেকে 1931 এই 10 বৎসরের মধ্যে জমিদার এবং খাজনাভোগী শ্রেণীভুক্ত ব্যক্তির সংখ্যা 272 অর্থাৎ প্রায় 62 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই অনুপাতে কৃষি কার্যরত ভূমি মালিক ও প্রজাদের সংখ্যা অনেক কমে গেছে এবং কৃষি শ্রমিকদের সংখ্যা অনেকখানি বৃদ্ধি লাভ করেছে। 1921 এবং 1931 সালে সেন্সাসের মধ্যে বিভক্তিকরণের কতগুলো তারতম্যের ফলে ভূমিহীন কৃষকদের সংখ্যা কিছু কম করে দেখানো হলেও বস্তুতপক্ষে তৎকালীন বাংলাদেশের ভূমিহীনদের সংখ্যা 30% বেশিই ছিল। এ সম্পর্কে বাংলা সরকার কর্তৃক নিযুক্ত ভূমি রাজস্ব কমিশনের ক্লাউড কমিশন এর কাছে প্রদত্ত একটি স্মারকলিপিতে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে বলা হয়, সেন্সাসে অর্থাৎ 1931 সালের সেন্সাসে অনুসৃত কৃত্রিম সংখ্যাটি অর্থাৎ কৃষকদের বিভিন্ন অংশে বিভক্ত করার সংজ্ঞা খুবই দুঃখজনক, কারণ কৃষকরা কী পরিমাণে জমি থেকে বিতাড়িত হচ্ছে এর ফলে সেটা ঠিক করে বোঝা যায় না। যে বর্গাদার জমির উপর কোনো অধিকার ব্যতীত কেবলমাত্র মৌখিক ও বাৎসরিক ইজারার ভিত্তিতে জমিতে চাষ আবাদ করে তাকে জমি থেকে বিতাড়িত বলেই ধরে নিতে হবে। বাংলাদেশে কি অনুপাত জমি এখন বর্গাদারদের মাধ্যমে চাষ আবাদ করা হয় সেটা বলা অসম্ভব, কিন্তু গ্রাম বাংলা সম্পর্কে কিছু জ্ঞান আছে এরকম যে কোনো লোকের কাছে একথা স্পষ্ট যে এই ধরনের তথাকথিত জমি বন্দোবস্তের সংখ্যা অদ্ভুত দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে অন্ততপক্ষে কোনো জায়গায় 1/3 জমি পর্যন্ত এভাবে আবাদ হচ্ছে। 1884 সাল থেকে 1931 সাল পর্যন্ত জমি হস্তান্তর দলিলের সংখ্যা এবং তার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক রাধাকমল মুখার্জি লিখেছেন, রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে দখলি জমি হস্তান্তরের সংখ্যা 1884 সালের 43,000 থেকে 1913 সালে দাঁড়ায় 15 লক্ষে এবং তারপর থেকে নিঃসন্দেহে উত্তরোত্তরভাবে আরও বেড়ে চলেছে। এর অর্থ অত্যন্ত প্রয়োজনীয় এক শ্রেণীর চাষিরা বিকৃত হয়ে জমি থেকে উৎখাত হচ্ছে এবং ভূমিহীন সর্বহারার দলকে নিশ্চিতভাবে স্ফীত করছে। এই শ্রমিকরা অবশ্য কলকারখানায় এবং বাংলাদেশের বাগানগুলিতে যায় না, সেগুলোই প্রধানত উত্তরপ্রদেশীয় শ্রমিকদের দ্বারাই ভর্তি থাকে। তারা হয় অধস্তন রায়ত অথবা ভাড়াটে কৃষিমজুর ও ভাগ চাষি হিসেবে কাজ করে। প্রথম শ্রেণীভুক্তরা অর্থাৎ অধস্তন রায়তরা মহাজনদের হাতে চলে যাওয়া তাদের নিজেদের জমির উপরই উচ্চ হারে খাজনা দিয়ে চাষাবাদ করে এবং এই কারণেই ক্রমবর্ধমানভাবে দেখা দেয় অনুপযুক্ত আবাদ ও দারিদ্র্য। বর্ধিত হারে যে সমস্ত কৃষকরা ভূমি থেকে উৎখাত হচ্ছিল তারা যদি কলকারখানায় কাজ পেত তাহলে তাদের অবস্থা এবং সামগ্রিকভাবে দেশের আর্থিক জীবন তেমন ঘোরতর আকার ধারণ করত না। এ ধরনের কাজের অভাব যে উত্তরপ্রদেশীয় শ্রমিকদের দ্বারা সৃষ্টি হয়েছিল তা নয়। এর আসল কারণ বাংলাদেশে এবং সারা ভারতে ইংরেজ রাজত্বকালে শিল্পোন্নয়নের অভাব। শিল্প যদি 19 এবং বিশেষত 20 শতকের উপযুক্তভাবে অগ্রগতি লাভ করত
তাহলে অবস্থা এত শোচনীয় না হয়ে ভূমিহীন কৃষকদের শ্রম শিল্পোৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত হতো এবং তার ফলে একদিকে তাদের জীবিকার সংস্থান এবং অন্যদিকে সামগ্রিক আর্থিক অবস্থার উন্নত হতো। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত সেই সম্ভাবনাকেও ভয়ানকভাবে রোধ করে। এই বন্দোবস্তের মাধ্যমে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত হয়, তাতে একদিকে জমিদারদেরকে সর্বপ্রকার নতুন কর থেকে চিরতরে অব্যাহতি দেওয়া হয় এবং অন্যদিকে তাদেরকে অগাধ সুযোগ সুবিধা এমনকি ক্ষেত্রবিশেষে অধিকার পর্যন্ত দেওয়া হয় ইচ্ছে মতো কৃষকদের উপর কর বৃদ্ধি করা। এই অপদার্থ বেকার জমিদাররা ভূমি থেকে উদ্ধৃত হয়ে যাবতীয় মুনাফা নিজেদের প্রয়োজন ও ভোগ বিলাস মেটানোর জন্য খরচা করে যায় এবং তার ফলে সেই উদ্বৃত্ত জাতীয় অর্থনীতির ক্ষেত্রে একটা ব্যাপক ও বিস্তৃত বন্ধ্যাত্ব সৃষ্টি করতেই সহায়তা করে। শুধু এভাবেই নয়, শিল্পক্ষেত্রে নতুন উদ্যমকে ব্যাহত করে সেখানেও বন্ধ্যাত্ব সৃষ্টির ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের ভূমিকা খুব উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতীয় সরকার শিল্পকার্য থেকে প্রাপ্য মুনাফার উপর আয়কর ধার্য করলেও কৃষি এবং জমিদারি ক্ষেত্রে প্রাপ্য মুনাফার উপর তারা সে ধরনের কোনো আয়কর নির্ধারণ করে না। এর ফলে বাংলাদেশের ধনীদের হাতে যে বিনিয়োগযোগ্য অর্থ ছিল, সেটা তারা জমিদারি ক্রয় এবং ভূমি স্বত্বের মালিক হওয়ার জন্যেই অধিকাংশ ক্ষেত্রে ব্যয় করে। কারণ এই ক্ষেত্রে পুঁজি নিয়োগ করলে নিশ্চিতভাবে এবং উপদ্রবে মুনাফা ভোগ করা যেত এবং সে মুনাফার অঙ্কও শিল্প মুনাফার তুলনায় অনেক বেশি। এই কারণে যাদের হাতে কিছু পরিমাণ বিনিয়োগযোগ্য পুঁজি জমা হতো, তাদের মধ্যে বিপুল অধিকাংশই সেটা জমি জমা এবং জমিদারি স্বত্ব ক্রয়ের জন্য নিয়োগ করত। শিল্পক্ষেত্রে বাঙালি মধ্যবিত্তের উৎসাহের অভাব সম্পর্কে বিনয় ঘোষ তার সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র পুস্তকে লিখেছেন, এই নূতন ধনিক শ্রেণী অর্থাৎ কার্ল মার্কস বর্ণিত শহুরে পুঁজিপতি, বেনিয়ান, মুৎসদ্দি, দালাল, ব্যবসায়ী প্রভৃতি এর কাছে জমিদারি ও বাণিজ্য পণ্যের মতো লেনদেনের স্পেকুলেশনের ও মুনাফার বস্তু হয়ে উঠল। বস্তুত কর্নওয়ালিসের উদ্দেশ্য ছিল তাই। এদেশের নতুন ধনিক শ্রেণী সঞ্চিত ধনের একটা গতি করা প্রয়োজন। জমিদারিতে নিরাপদ আয় এবং অতিরিক্ত মুনাফার সুযোগ সৃষ্টি করে কর্নওয়ালিস এদেশের নতুন বাণিজ্যলব্ধ মূলধনকে স্বাধীন শিল্পায়নের ক্ষেত্র থেকে সনাতন ভূসম্পত্তির দিকে পরিচালিত করেছিলেন। এই উদ্দেশ্যে 6 মার্চ 1793 তারিখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরদের কাছে প্রেরিত একটি পত্রে কর্নওয়ালিস তাদেরকে জানান, ভূমি স্বত্বকে নিরাপদ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এ দেশীয়দের হাতে যে বিরাট পুঁজি আছে, সেটাকে তারা অন্য কোনোভাবে নিয়োগ করার উপায় না দেখে ভূসম্পত্তি ক্রয়ের উদ্দেশ্যেই ব্যয় করবে। কর্নওয়ালিসের এই উদ্দেশ্য ব্যর্থ হয়নি। বাংলাদেশের প্রতি একরে জমিদাররা সরকারকে খাজনা দিত 10 আনা 8 পয়সা, কিন্তু জমিদাররা বেআইনি আদায় বাদ দিয়ে আইনমতো কৃষকদের থেকে আদায় করত একর প্রতি 3 টাকা, অর্থাৎ তারা সরকারকে যা দিত তার 5 গুণ। এ সম্পর্কে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের জমিদাররা কৃষিজাত আয়ের উপর আয়কর থেকে মুক্ত। বাংলাদেশের রাজস্ব জমিদার ছাড়া অন্য শ্রেণীদের থেকে আয়করের মাধ্যমে সংগৃহীত রাজস্বের অর্ধেক, অথচ বোম্বাই প্রদেশে ভূমি রাজস্বের পরিমাণ আয়কর থেকে প্রাপ্ত অঙ্কের দ্বিগুণ। এর অর্থ শিল্প, ব্যবসা ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত আয়ের উপর কর জমি থেকে আয়ের উপর করের অপেক্ষা অন্যায়ভাবে বেশি ধার্য করা হচ্ছে। কর ভারের এই অসম বিতরণ দেশের শিল্পায়নের বাধা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জমিতে পুঁজি নিয়োগ করে মোটামুটি করমুক্ত একটা আয় নিশ্চিত হবে, এ কথা যদি কেউ জানে, তাহলে সে শিল্প প্রচেষ্টার মতো অপেক্ষিকভাবে বিপদসংকুল একটা এলাকায় সাধারণত তার জমা টাকা নিয়োগ করতে চায় না। তাহলে দেখা যাচ্ছে যে শিল্পক্ষেত্রে প্রদেশের পশ্চাৎপদত্ব এবং
কৃষি জমির ক্ষুদ্রাতিক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে চলার ভয়ানক প্রক্রিয়ার জন্য চিরস্থায়ী বন্দোবস্তই প্রত্যক্ষভাবে দায়ী। ৮. চিরস্থায়ী বন্দোবস্ত বিরোধী আন্দোলন ও কৃষক সংগঠন। বাংলাদেশের কৃষক বিদ্রোহের ইতিহাস কেবলমাত্র ইংরেজ শাসন অথবা চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তী যুগের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ইতিহাস আরও অনেক সুদূর প্রসারী। তবে এ কথা সত্য যে ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকে বাংলাদেশের কৃষক এক নতুন পর্যায়ে উন্নীত হয়। ইংরেজদের আমলে সর্বপ্রথম কৃষক বিদ্রোহ হল সন্ন্যাসী বিদ্রোহ। ১৭৬৩ সালের এই বিদ্রোহের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত কৃষক বিদ্রোহ ঘটে তাদেরকে আপাতদৃষ্টিতে নিতান্ত বিচ্ছিন্ন মনে হলেও তাদের মধ্যে একটা অন্তর্নিহিত যোগসূত্র ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত এবং সেই বন্দোবস্তজাত শোষণ ব্যবস্থায় এই যোগসূত্রের মূল স্রষ্টা। খণ্ড খণ্ড কৃষক বিদ্রোহকে একটা আন্দোলনের রূপ দেওয়ার জন্য সাংগঠনিক প্রচেষ্টার প্রথম উদাহরণ পাওয়া যায় ১৮৭২ থেকে ৭৩ সালে সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহের সময়। ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাস রচয়িতা সুপ্রকাশ রায় এই বিদ্রোহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ১৮৭২ থেকে ৭৩ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ বিদ্রোহের সময় পাবনা জেলার সর্বত্র যে কৃষক সমিতি গঠিত হইয়াছিল তাহা কোনো ক্রমেই আকস্মিক ছিল না। ঊনবিংশ শতাব্দীর কৃষক বিদ্রোহ হইতে সংগ্রামী কৃষক যে অভিজ্ঞতা লাভ করিয়াছিল তাহারই ফলস্বরূপ দেখা দিয়েছিল কৃষকের এই নিজস্ব সংগঠন। ব্রিটিশ শাসন ও জমিদার এবং মহাজন শ্রেণীর সংঘবদ্ধ শক্তিই সংগ্রামী কৃষককে তাদের নিজস্ব সংগঠন সম্বন্ধে সচেতন করিয়া তুলিয়াছিল ও নিজস্ব সংগঠন সম্বন্ধীয় এই চেতনায় বিংশ শতাব্দীতে কৃষকের সংগ্রাম শক্তি বহুগুণে বর্ধিত করিয়াছিল। সিরাজগঞ্জ বিদ্রোহ এর সময় গঠিত এই কৃষক সমিতিকে ১৯৩৬ সালে গঠিত সর্বভারতীয় কৃষক সভার অগ্রদূত বলা চলে। ১৮ এবং ১৯ শতকের বিদ্রোহগুলির মধ্যে সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহের একটা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব আছে। এই বিদ্রোহ সর্বপ্রথম সরাসরিভাবে ব্রিটিশ ভারতীয় সরকারকে প্রজাস্বত্ব সম্পর্কিত একটি আইন প্রণয়ন করতে বাধ্য করে। ১৯৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত এবং ১৮৫৯ সালে আইনের বলে জমিদাররা আদালতের অনুরোধক্রমে ইচ্ছেমতো খাজনা বৃদ্ধি এবং কৃষকদের জমি থেকে উচ্ছেদ করত। ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুসারে জমিদারদের এই ক্ষমতাকে অনেকাংশে খর্ব করা হয়। এরপর থেকে যে কোনো কৃষক একটানাভাবে ১২ বৎসর কোনো জমিতে চাষাবাদ করে এলে সেই জমির উপর তার দখলি সত্ত্ব সৃষ্টি হবে এবং তাকে সেই জমি থেকে উৎখাত করা চলবে না বলে স্থির হয়। কাজেই প্রয়োগের ক্ষেত্রে অনেক অসুবিধা ও গলদ থাকার জন্য চাষিরা এই আইনের ফলে খুব একটা লাভবান না হলেও ১৭৯৩ পর এই সর্বপ্রথম আইনগতভাবে ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের মাধ্যমে জমির উপর কৃষকদের আংশিক সত্ত্ব স্বীকৃত লাভ করে। পূর্ব বাংলা ও আসামের ইম্পেরিয়াল গ্যাজেটিয়ারে এ সম্পর্কে নিম্নলিখিত মন্তব্য করা হয়। পাবনা জেলার ১৮৭২ থেকে ৭৩ খ্রিস্টাব্দের কৃষক বিদ্রোহ রায়টস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ইহারই পরিণতিস্বরূপে কৃষিভূমির উপর প্রজার অধিকার প্রতিষ্ঠা সম্বন্ধে পূর্ণ আলোচনা আরম্ভ হইয়াছিল এবং সেই আলোচনায় চূড়ান্ত ফল হিসেবে বিধিবদ্ধ হইয়াছিল প্রজাবৃন্দের সনদ বলিয়া কথিত ১৮৮৫ খ্রিস্টাব্দের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। বাংলাদেশের সরকারি ইতিহাস প্রণেতা ব্যাকল্যান্ড সিরাজগঞ্জ বিদ্রোহ সম্পর্কে লিখেছেন, ১৮৭২ থেকে ৭৩ খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহে ১৮৮৫ খ্রিস্টাব্দের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের আলোচনা ও চূড়ান্ত রূপ গ্রহণের মূল কারণ। উপরোক্ত মন্তব্যসমূহ থেকে সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহের গুরুত্ব এবং তাৎপর্য সহজেই বোঝা যায়। ভারতের, বিশেষত বাংলাদেশের বুকে অসংখ্য ছোট বড় কৃষক বিদ্রোহের মধ্যে
সাফল্যের দিক থেকে এই বিদ্রোহ অনেক বেশি সার্থক এবং এই সার্থকতার কারণ তার সাংগঠনিক চরিত্র। কৃষকদের ঐক্যবদ্ধ শক্তি এই সর্বপ্রথম একটি কৃষক সমিতির মধ্যে সংগঠিত রূপ লাভ করে। কৃষকদের সংগঠিত শক্তি সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহের সাফল্যের প্রধান কারণ। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতবর্ষে মধ্যবিত্ত শ্রেণীর জাতীয়তাবাদী আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে থাকে, কিন্তু 20 শতকের গোড়া থেকেই হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দ্বন্দ্ব সেই জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে অনেক রকম জটিলতা সৃষ্টি করে। কংগ্রেসের অসাম্প্রদায়িক ঘোষণা সত্ত্বেও তার মধ্যে একই সাথে সাম্প্রদায়িক প্রভাব এবং কৃষক শ্রমিকদের শ্রেণী শত্রুদের প্রভাব উত্তরোত্তরভাবে বৃদ্ধি লাভ করতে থাকে। এর ফলে প্রথমে মুসলমান সামন্ত বুর্জোয়া শ্রেণীর প্রতিষ্ঠান মুসলিম লীগের জন্ম হয় 1906 সালে এবং পরবর্তীকালে কংগ্রেসের মধ্যে জাতীয়তাবাদী মুসলমানের একাংশের নেতৃত্বে 1929 সালে প্রতিষ্ঠিত হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি। এই সমিতি প্রতিষ্ঠার পূর্বে কংগ্রেসের আহ্বানে বাংলাদেশের কৃষকরা উৎসাহের সাথেই প্রত্যেকবার সাড়া দিয়েছিলেন। 1920 থেকে 22 সালে খেলাফত এবং অসহযোগ আন্দোলনের সময়ও হিন্দু মুসলমান কৃষকেরা ঐক্যবদ্ধভাবে ব্যাপক গণ আন্দোলনের শরিক হয়েছিলেন। এই সময়ে বাংলাদেশের নদিয়া, ত্রিপুরা, নোয়াখালী ইত্যাদি জেলায় 1920 সালের পরই স্থানীয়ভাবে কৃষক সমিতি গঠিত হয় এবং বিচ্ছিন্নভাবে হলেও কৃষক আন্দোলন শ্রেণী আন্দোলন হিসেবে কিছুটা দানা বাঁধতে থাকে। এর কয়েক বছর পর 1926 থেকে 27 সালে পাঞ্জাব ও যুক্তপ্রদেশের মতো বাংলাদেশেও ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি নামে একটি কৃষক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কৃষকদের মধ্যে সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির প্রধান কারণ এ সময় ছিল প্রধানত দুটি। প্রথমত, জাতীয়তাবাদী আন্দোলনের শরিক হওয়ার ফলে কৃষকদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি এবং দ্বিতীয়ত 1920-এর দিক থেকে কৃষকদের অবস্থার ক্রমশ দ্রুত অবনতি। 1928 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের সংশোধনের সময় বঙ্গীয় প্রাদেশিক পরিষদের যে বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে অনেক বক্তা বলেন যে তৎকালে কৃষিনির্ভর জনগোষ্ঠীর অন্তত শতকরা 50% ভূমিহীন। বাংলাদেশে দখলি স্বত্বভোগী শ্রেণীর সংখ্যার দ্রুত অবনতির প্রক্রিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই সব বক্তারা বলেন যে কোনো প্রতিকার ব্যবস্থা না হলে অচিরেই এই শ্রেণীটি সম্পূর্ণভাবে উৎখাত হয়ে যাবে। 1928 সালে প্রজাস্বত্ব আইন সংশোধনের ফলে কৃষকদের মধ্যে বিক্ষোভ বৃদ্ধি পায়। অন্যদিকে এই সংশোধনী বিতর্কের সময় প্রজাস্বত্ব আইনের প্রশ্নে আইনসভা মোটামুটিভাবে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হয় এবং অধিকাংশ হিন্দু সদস্যরা জমিদারের পক্ষে এবং মুসলমানরা প্রজার পক্ষে ভোট দেন। প্রজাস্বত্বের প্রশ্নের সাথে সাম্প্রদায়িক প্রশ্ন এইভাবে জড়িয়ে পড়ার কারণ বাংলাদেশের শ্রেণীবিদ্বেষের প্রধান ক্ষেত্র জমিদার ও কৃষক, মহাজন ও খাতক। জমিদাররা অনেক ক্ষেত্রে নিজেরাই মহাজনের ভূমিকা পালন করার জন্য বিস্তৃত গ্রামাঞ্চলে শ্রেণীবিরোধ সরাসরি জমিদার, মহাজন এবং কৃষক খাতক এই দুই শ্রেণীর বিরোধে পরিণত হয়। এই জমিদার মহাজনদের মধ্যে বৃহত্তম অংশ ছিল হিন্দু এবং কৃষক খাতদের মধ্যে অধিকাংশই ছিল মুসলমান। এই জন্য জমিদার, মহাজন ও কৃষক খাতের শ্রেণী বিরোধ ব্যাহত একটা সাম্প্রদায়িক রূপ লাভ করে বাহ্যত। 1929 সালে প্রতিষ্ঠিত প্রজা সমিতির বিঘোষিত সাম্প্রদায়িক চরিত্র সত্ত্বেও এই জন্যেই তার সত্যিকার চরিত্র ছিল বহুলাংশে সাম্প্রদায়িক। প্রজা আন্দোলনের অন্যতম নেতা আব্দুল মনসুর আহমদ 1945 সালের নভেম্বর মাসে প্রকাশিত বাংলার মুসলিম রাজনীতির পটভূমি ও পরিচয় নামে একটি প্রবন্ধে 1937 সালের নির্বাচনের প্রাক্কালে এই সাম্প্রদায়িক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, এই সময়ে সাধারণ নির্বাচন এলো, লীগ নেতৃত্ব ও প্রজা নেতৃত্ব একযোগে কাজ করবার চেষ্টা হলো। লীগ শুধু মুসলমানদের প্রতিষ্ঠান এবং কৃষক প্রজা সমিতি হিন্দু মুসলমান মিলিত অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। এসব কথা কারোই মনে লাগলো না। লীগ প্রজা পার্টির মধ্যে একত্রে কাজ করার পক্ষে কোনো টেকনিক্যাল অসুবিধা আছে বলেও মনে করা হলো না।
কারণ একটা সাম্প্রদায়িক রূপ ও আর একটা অসাম্প্রদায়িক রূপ সত্ত্বেও সবার যেন সবাই যেন জানতেন যে ও দুটিই মুসলিম প্রতিষ্ঠান, আসলে ছিলও তাই। আজকাল যেমন হিন্দু সভা ও কংগ্রেস একযোগে কাজ করবার আয়োজন চলছে, কংগ্রেসি ও হিন্দু সভাওয়ালাদের কারো মনেই যেমন কোনো টেকনিক্যালি আপত্তির কথা উঠছে না, সবাই যেমন ধরে নিচ্ছে ও আসলে হিন্দুদেরই প্রতিষ্ঠান, তেমনি লীগ ও কৃষক প্রজার সহযোগিতা সহযোগিতা স্বাভাবিক বলে সবাই ধরে নিয়েছিল। 1930-এর দিকে জাতীয় সাম্প্রদায়িক প্রভাব এবং প্রজা আন্দোলনে কংগ্রেসের উৎসাহের অভাব প্রসঙ্গে ওই একই প্রবন্ধে আবুল মনসুর আহমেদ বলেন, প্রজা আন্দোলন মুসলিম আন্দোলন প্রমাণের যা কিছু বাকি ছিল তাও প্রমাণিত হয়ে গেল আগামী 2-4 বছরে। প্রজাস্বত্ব আইন, মহাজন আইন, প্রাথমিক শিক্ষা স্কিম, মাধ্যমিক শিক্ষা বিল প্রভৃতি যতগুলি গণকল্যাণের কাজ আইনসভায় হলো, তার প্রায় সবগুলি সমস্ত হিন্দু মেম্বার একযোগে বাধা দিলেন। প্রজা আন্দোলনের মতো এত বড় একটা গণ আন্দোলনে হিন্দুরা কেন যোগ দিলেন না? জমিদারি উচ্ছেদের দাবির মতো এত বড় একটা বিপ্লবী দাবিতে কংগ্রেসের মতো প্রোগ্রেসিভ একটা দলও কেন উৎসাহের সঙ্গে সহযোগিতা করলেন না? তার কারণ পাওয়া গেল প্লাউড কমিশনের তদন্তের সময়। এই কমিশনের কাছে সাক্ষ্য দিতে গিয়ে বড় বড় হিন্দু নেতা বললেন, জমিদারি প্রথার উপর বাংলার কৃষি, বাংলার সাহিত্য, বাংলার অর্থনৈতিক জীবনের কাঠামো প্রতিষ্ঠিত। এ প্রথা উঠিয়ে দিলে সে কাঠামো ভেঙে পড়বে এবং মধ্যবিত্ত শ্রেণী সামাজিক জীবন বিপন্ন হবে। এইবার ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। কেন প্রজা আন্দোলন হিন্দু রাজনৈতিক নেতাদের সহানুভূতির ছিল না? কেন অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণপ্রতিষ্ঠান কৃষক প্রজা সমিতিতে হিন্দুরা উল্লেখযোগ্য সংখ্যায় যোগ দিলেন না? এইবার সেটা বোঝা গেল। জমিদারি প্রথা উঠলে মুসলিম জনগণের সঙ্গে হিন্দু চাষি কুলেরও অর্থনৈতিক মুক্তি আসবে, এটা ঠিক। কিন্তু হিন্দু সমাজের যে স্তর রাজনীতিতে নেতৃত্ব করেন, তারা চাষি হিন্দুদের কেউ নন। এরা মধ্যবিত্ত শ্রেণীর বর্ণ হিন্দু মাত্র। জমিদারি প্রথা থেকে যে 8 কোটির মতো টাকা বছরে প্রজাদের কাছ থেকে আদায় হয়, তার 10 ভাগের 9 ভাগই হিন্দু মধ্যবিত্ত শ্রেণীতে বন্টন হয়। কাজেই জমিদারি প্রথা উঠে গেলে এই মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক জীবনে বিষম ঝুঁকি লাগবে। কাজেই হিন্দু মধ্যবিত্ত শ্রেণী জমিদারি প্রথা উচ্ছেদ করে অর্থনৈতিক আত্মহত্যা করতে পারে না। আর এরাই হলেন হিন্দুদের রাষ্ট্রনেতা। কাজেই তারা প্রজা আন্দোলন ও প্রজা সমিতি থেকে দূরে দাঁড়ালেন। হিন্দু রাষ্ট্রনেতাদের সম্পর্কে এককালীন কৃষক প্রজা নেতা আবুল মনসুর আহমেদের এই বক্তব্যে খুব যথার্থ হলেও এর থেকে অবশ্য মনে হতে পারে যে মুসলমান রাষ্ট্রনেতারা কৃষক প্রজাদের দুরবস্থা লাঘব করার মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই প্রজা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। প্লাউড কমিশনের সামনে হিন্দু নেতাদের সাক্ষ্য সম্পর্কে তার বক্তব্য থেকে এই কথাও মনে হওয়া স্বাভাবিক যে ফজলুল হক মন্ত্রিসভা কৃষক প্রজাদের উন্নীত বিধানের জন্যেই সেই কমিশন নিয়োগ করেছিলেন। এ বিষয়ে আলোচনার পূর্বে আবুল মনসুর আহমেদ নিজেই পরবর্তীকালীন লেখা আত্মজীবনী থেকে দুটি অংশ উদ্ধৃত করে যেতে পারে। সমিতির সেক্রেটারি শামসুদ্দিন সাহেবকে মন্ত্রী না করা, নিজের প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষক প্রজা নেতা ফজলুল হক বিশ্বাসঘাতকতাপূর্বক শামসুদ্দিন আহমেদকে মন্ত্রী না করে তার পরিবর্তে নবাব মোশাররফ হোসেনকে কৃষক প্রজা পার্টির সদস্য হিসেবে মন্ত্রিত্বের পদ দেন এবং বলেন যে নবাব সাহেব কৃষক প্রজা পার্টির কার্যক্রম পুরোপুরি গ্রহণ করিয়াছেন। হইতে কৃষক প্রজা কর্মীদের মধ্যে যে অসন্তোষ ধুমায়িত হইতেছিল, মন্ত্রীর বেতন 2500 ও মেম্বর বেতন 250 করায় কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়া গেল। শেষ পর্যন্ত জমিদারি উচ্ছেদের প্রশ্নটাকে শিখায় তুলিয়া তখন প্লাউড কমিশন নিয়োগ করা হইল। তখন কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে ক্রোধে পরিণত হইল। ফজলুল হকের উপর্যুপরি বিশ্বাসঘাতকতা এবং কার্যক্ষেত্রে অন্যান্য প্রজা নেতাদের কৃষক প্রজা স্বার্থের বিরোধিতার স্পষ্ট হয়ে ওঠার পর
কৃষক প্রজা আন্দোলনের ভূমিকা প্রসঙ্গে আবুল মনসুর আহমেদ তার উপরোক্ত আত্মজীবনীতে লেখেন, কংগ্রেস এবং কিষাণ সভার বন্ধুরা বাংলার প্রজা আন্দোলনকে মুসলমান যোদ্ধাদের আন্দোলন বলিতেন। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল না। কৃষক প্রজা আন্দোলন যে সময়ে খুবই জনপ্রিয় আন্দোলন, কৃষক প্রজা সমিতি যখন খুবই শক্তিশালী প্রতিষ্ঠান, সেদিনও বর্গাদারদের দখলি সত্ত্ব দেওয়ার প্রশ্নে অনেক প্রজা নেতাই ছ্যাঁত করিয়া জ্বলিয়া উঠিতেন। স্যার আব্দুল রহিম, মৌলভী আব্দুল করিম, খান বাহাদুর, আব্দুল মমিন প্রভৃতি বড় বড় মুসলিম নেতারা প্রজা সমিতির কর্মকর্তা থাকা হইতেও প্রজা সমিতির মধ্যকার রূপ বোঝা যায়। এই আন্দোলনে সমাজবাদী ও সাম্যবাদী বামপন্থী একদল কর্মী ছিলেন বটে, এবং তাদের চেষ্টায় প্রজা আন্দোলন বাধ্য হইয়া কৃষক আন্দোলনে আকৃতি প্রকৃতিও কিছুটা পাইয়াছে বটে, কিন্তু স্বাভাবিক ও ঐতিহাসিক কারণে তার প্রতিষ্ঠানের নেতৃত্ব পান নাই। 1929 সালে প্রতিষ্ঠিত নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে স্যার আব্দুর রহিম ও মৌলানা আকরাম খাঁ নির্বাচিত হন। সমিতির সহসভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান এবং আব্দুল করিম, ফজলুল হক, আবদুল্লাহ সরওয়ার্দী এবং খান বাহাদুর আব্দুল মুমিন সিআই। শামসুদ্দিন আহমেদ এবং তমিজউদ্দিন আহমেদ উভয় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক। কাজেই দেখা যাচ্ছে যে প্রজা সমিতির মাধ্যমে বাংলাদেশের প্রজা আন্দোলনের জন্মলগ্ন থেকেই এই আন্দোলনের যে সমস্ত নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল, তাদের সাথে কৃষক প্রজা স্বার্থের কোনো যোগ ছিল না। কৃষকদের তারা নির্বাচনের মাধ্যমে ব্যবহার করে নিজেদের শ্রেণী স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যেই প্রথমে প্রজা সমিতি প্রতিষ্ঠা এবং পরে নির্বাচনের মুখে তার নাম পরিবর্তন করে কৃষক প্রজা সমিতি নামে তাকে নতুনভাবে গঠন করতে উদ্যোগী হন। মুসলমান যোদ্ধার জমিদারদের নেতৃত্বে গঠিত ও তাদের দ্বারা পরিচালিত কৃষক প্রজা সমিতি 1937 সালে নির্বাচনে নিজেদের ম্যানিফেস্টোতে বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ, খাজনা হ্রাস, নজর সালামি রহিতকরণ, খাজনা ঋণ মওকুফ, মহাজনী আইন প্রণয়ন, সালিসি বোর্ড গঠন, হাজা মজা নদী সংস্কার, প্রতি থানায় হাসপাতাল স্থাপন, প্রাথমিক শিক্ষা অবৈতনিক বাধ্যতামূলককরণ, বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন, শাসন ব্যয় হ্রাসকরণ, মন্ত্রী বেতন 1000 টাকা নির্ধারণ ও রাজনৈতিক বন্দিমুক্তি প্রভৃতি বিভিন্ন দাবি লিপিবদ্ধ করেন। কিন্তু এসব সত্ত্বেও ফজলুল হক মুসলিম লীগের সাথে মন্ত্রিত্ব গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দিকে কোনো নির্বাচনী ওয়াদাকেই পূরণ না করে মন্ত্রিত্ব রক্ষার উদ্দেশ্যে অবস্থা বিশেষে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। তবে তার এই বহু প্রকার বিশ্বাসঘাতকতামূলক কার্যকলাপের পর যখন কৃষক প্রজা সমিতি কিছু সংখ্যক প্রভাবশালী সদস্যের মধ্যে দারুণ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন মন্ত্রিত্ব টিকিয়ে রাখার তাগিদেই তিনি শেষ পর্যন্ত ঋণ সালিসি বোর্ড 1938 গঠন ও প্রজাস্বত্ব আইন 1931, মহাজনী আইন 1940 প্রভৃতি কয়েকটি আইন পাশ করতে বাধ্য হন এবং এর ফলে সাময়িকভাবে কৃষকদেরকে একাংশ কিছুটা উপকৃত হয়। কিন্তু এই সমস্ত ছোটখাটো সংস্কারের প্রচেষ্টা হলেও বাংলাদেশের কৃষকদের দুর্দশার মূল চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথা বিলোপের প্রশ্নটিকে ফজলুল হক মন্ত্রিসভা ভালোভাবে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে এবং চতুরতার সাথে সেই উদ্দেশ্য সাধনের জন্য নিয়োগ করে ফ্লাউট কমিশন। বাংলাদেশের প্রজা আন্দোলনে যারা গঠন করেছিলেন এবং তার নেতৃত্ব দিতেন, তারা প্রকৃতপক্ষে ছিলেন কৃষকদের শ্রেণীশত্রু। তাদের মধ্যে অনেকে জাতীয়তাবাদী মুসলমান হিসেবে কংগ্রেসের মধ্যে থাকেন, কিন্তু সেখানে সাম্প্রদায়িক প্রভাব বৃদ্ধির ফলে তা পরিত্যাগ করতে বাধ্য হন এবং নতুনভাবে নিজেদের রাজনীতিকে গঠন করতে উদ্যোগ নেন। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা রাতারাতি মুসলিম লীগের মতো একটা বিঘোষিত সাম্প্রদায়িক প্রতিষ্ঠানে সরাসরি যোগ না দিয়ে কংগ্রেসের মতো একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের দিকে নজর দেন। 1935 সালের সাম্প্রদায়িক রোয়েদাদকরণের পর তাদের এই উদ্দেশ্য কৃষক প্রজা সমিতির মাধ্যমে সিদ্ধ হওয়ার পথে কোনো বাধা থাকে না। উপরোক্ত রোয়েদাদের
পর 6 আনা খাজনা দানকারী কৃষকরা ভোটের অধিকারী হওয়ার প্রজা আন্দোলনের নামে তাদের ভোট পাওয়ার পথই এর দ্বারা প্রশস্ত হয় এবং এই ভোট লাভের পর একে একে কৃষক প্রজা সমিতির সমস্ত কংগ্রেসি জাতীয়তাবাদী নেতারা এই সমিতির অসাম্প্রদায়িক রাজনীতির সেতু অতিক্রম করে মুসলিম লীগের রাজনীতির ক্ষেত্রে নিজেদের ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হন। 1930-এর গোড়ার থেকে আন্তর্জাতিক সংকটের ফলে বাংলাদেশের কৃষকদের অবস্থার খুব দ্রুত অবনতি ঘটতে থাকে এবং তাদের মধ্যে সাংগঠনিক তৎপরতারও অনেকখানি বৃদ্ধি পায়। কৃষক প্রজার নেতারা কৃষক প্রজা সমিতির মাধ্যমে মুসলমান কৃষকদের এক বিরাট অংশকে নিজেদের আওতায় কিছুদিনের জন্য আটকে রাখলেও বাংলাদেশের সমগ্র কৃষক সমাজ সেই আওতাভুক্ত ছিল না। তাদের মধ্যে সত্যিকার শ্রেণী সংগঠনের যে চেতনা দেখা দেয় তা মোটামুটিভাবে রূপ লাভ করে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার মাধ্যমে করে। নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি ও বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা শ্রেণী পার্থক্য নির্দেশ এবং কৃষক সভার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুজাফফর আহমেদ 1937 সালের 27 থেকে 28 মার্চ বাঁকুড়া জেলার পাত্রসায়ের গ্রামে অনুষ্ঠিত প্রথম বঙ্গীয় প্রাদেশিক কৃষক সম্মেলনের সভাপতি পরিষদের পক্ষ থেকে গঠিত একটি দলিল বলেন। অনেক জিজ্ঞাসা করতে পারেন যে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি বর্তমান থাকিতে পৃথকভাবে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা গড়িয়া তুলিবার আবার কি প্রয়োজন রহিয়াছে। এই প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে প্রদান করিব। সকলেই জানেন কৃষক প্রজা সমিতির নাম প্রথমে শুধু নিখিল বঙ্গ প্রজা সমিতি ছিল। প্রকৃত কৃষকদের সহিত উহার যোগাযোগ ছিল না বলিলেও চলে। অনেক প্রজাই কৃষক বটে, কিন্তু কৃষক মাত্রই প্রজা নহে। যে সকল বড় বড় মধ্যস্বত্বভোগী কৃষকগণের শোষণের সহিত লিপ্ত রহিয়াছেন, তাহারাও প্রজা ব্যতীত আর কিছুই নয়। কাজেই প্রজা ও কৃষকের স্বার্থ সবসময় এক হইতে পারে না। নতুন আইনে কৃষকদের ভোটের অধিকার কিন্তু বাড়িয়াছে, তাই নির্বাচনের অল্প দিন পূর্বে নিখিল বঙ্গ প্রজা সমিতির উহার নামের সহিত কৃষক শব্দটিও জুড়িয়া দিয়াছেন। কৃষকদের ভোট না পাইলে নির্বাচনে জয়ী হওয়া সম্ভবপর ছিল না। নির্বাচনের পূর্বে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতির অতিশয় কর্মঠ হইয়া উঠিয়াছিল। উহার প্রচারে দ্বারা বাংলার গ্রামাঞ্চলে একটা আলোড়নের সৃষ্টি হইয়াছিল, কিন্তু সবই কিছুই হইয়াছিল ভোট সংগ্রহের জন্য। কৃষকদের সংগঠিত করিয়া তোলার কিংবা তাহাদের সংগ্রামের নেতৃত্ব করিবার কোনো উদ্দেশ্য যে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতির ছিল এমন কোনো পরিচয় উহার কাজ হইতে পাওয়া যায় নাই। নির্বাচনের শেষ হইয়া যাওয়া মাত্রই কৃষক প্রজা সমিতি জমিদারগণের সহিত সোলেনামা করিয়া লইয়াছে। নির্বাচনের সময়ে সকল বিবাদ বিসংবাদ ভুলিয়া যাইয়া নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি এখন জমিদার শ্রেণীর সহিত প্রগাঢ় বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হইয়াছে। উক্ত সমিতির প্রধান নেতা মিস্টার A.K. ফজলুল হক জমিদার সম্বন্ধে যে মিনিস্টারদের পদ সম্বন্ধে পূর্বে যত তীব্র মন্তব্য প্রকাশ করিয়াছিলেন, সেই সবই তিনি এখন ভুলিয়া গিয়াছেন। কৃষকদের স্বার্থকে পদদলিত করিয়া তিনি এখন জমিদারদেরকে গণের সহযোগিতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করিয়াছেন। নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতিকে তিনি জমিদারগণের নিকট বিক্রয় করিয়া দিয়াছেন বলিলেও অত্যুক্তি হয় না। মোট 11 জন মন্ত্রীর মধ্যে তাহাকে লইয়া মাত্র 2 জন মন্ত্রী নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতির সভ্যদের মধ্যে হইতে গ্রহণ করা হইয়াছে। কৃষকদিগের সঙ্গবদ্ধ করিয়া তুলিয়া তাহাদিগকে তাহার দাবি দাওয়া পূরণের জন্য সমগ্র সংগ্রামের পথে পরিচালনা করিবার উদ্দেশ্যে যে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি ছিল না, তাহা এখন বেশ ভালো রূপেই বুঝিতে পারা যাইতেছে। কৃষকদের মাথায় কাঁঠাল ভাঙিয়া উক্ত সমিতি যাহা পাইতে চাহিয়াছিল, তাহার সবটা না হইলেও খানিকটা উহারা পাইয়া গিয়াছে। কৃষকদের নিকট যত বড় বড় ওয়াদা নিখিল বঙ্গ কৃষক সমিতি করিয়াছিল, সেসবের মধ্যে যে এতটুকুও অকপট সরলতা ছিল না, তাহা এখন বেশ ভালোরূপেই বুঝিতে পারা যাইতেছে। কাজেই পৃথক বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা সংগঠনের যে অত্যাধিক প্রয়োজন আছে, সে সম্বন্ধে কোনো প্রশ্নই উঠিতে পারে না। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী
অনুচ্ছেদ 9 থেকে আমরা শুরু করব। সেটা হবে কৃষক সভার উত্থান। আজকের মতো এখানেই শেষ।